এখন যে সত্য ঘটনাটা শোনাবো সেটা 18ই জানুয়ারি 2021-এ ঘটেছিল ইউপির বেহরাইচ বলে একটা জেলা আছে সেখানে। তো ওখানে একজন ডাক্তার ছিলেন, তার নাম ছিল নিখিল হালদার। তার ক্লিনিক ছিল, সঙ্গে ছিল একটা মেডিকেল স্টোর। তো তিনি নিজের ক্লিনিকেই বসে আছেন, এমন সময় তার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। তিনি ফোনটা রিসিভ করেন। তো অপর প্রান্ত থেকে তাকে বলা হয় যে আপনার ছেলেকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, আপনি 70 লাখ টাকার ব্যবস্থা করুন, তারপরে আমরা আপনার ছেলেকে সুরক্ষিত ছেড়ে দেবো। আর যদি আপনি পুলিশকে জানানোর চেষ্টা করেন বা টাকার ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনি আপনার ছেলেকে হারাবেন। এই কথা বলা মাত্র কিন্তু ফোনটা কেটে যায়। সঙ্গে সঙ্গে ডক্টর নিখিল নিজের ছেলেকে ফোন লাগায়। ছেলে ইউপির গোন্ডা জেলায় হীরাপুরে একটা প্যারামেডিক্যাল কলেজে বিএমএসের ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল। তিনি যখন ছেলেকে ফোন লাগালেন তিনি দেখলেন যে ছেলের ফোনে সুইচ অফ আছে। তিনি 3-4 বার ফোন করার চেষ্টা করলেন, কিন্তু প্রত্যেকবারই অপর প্রান্ত থেকে ভয়েস এলো যে ফোনটা এখন সুইচ অফ করা আছে। সঙ্গে সঙ্গে তিনি ফোনটা রাখলেন। আবার কিডন্যাপারদের ফোন এলো। কিডন্যাপাররা ডক্টর নিখিলকে বলল যে এতক্ষণে নিশ্চয় আপনি বুঝে ফেলেছেন যে আপনার ছেলের ফোনও সুইচ অফ আর সে সত্যি সত্যি কিডন্যাপ হয়ে গেছে, তাহলে ব্যাপারটাকে লাইটলি নেবেন না, প্লিজ ব্যাপারটাকে সিরিয়াসলি নিন আর আপনি টাকার ব্যবস্থাটা করতে শুরু করুন। এই কথাটা বলেই কিন্তু কিডন্যাপার ফোন কেটে দেয়। ডক্টর নিখিল হালদার আবার নিজের স্ত্রীকে বাড়িতে ফোন কল করেন, করে সমস্ত ব্যাপারটা জানান, স্ত্রীর সাথে একটু আলোচনা করেন। সঙ্গে সঙ্গে তিনি দেখেন যে আবার সেই কিডন্যাপারের ফোন আসছে সেই নম্বরটা থেকেই। তিনি ফোনটা তোলেন। তখন কিডন্যাপার বলে যে আপনি কিন্তু এদিক ওদিক খুব জানাবার চেষ্টা করছেন, আর কিন্তু 70 লাখ টাকা নয়, এবার আপনাকে 80 লাখ টাকার ব্যবস্থা করতে হবে, তবেই কিন্তু আমরা একটা ডেট বলে দেবো আর আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন আর আপনি আমাদেরকে টাকাটা দিয়ে দেবেন। এই বলে কিন্তু কিডন্যাপার ফোন রেখে দেয়। ভদ্রলোক কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি একজন ডক্টর ছিলেন, সেই সঙ্গে তার একটা মেডিকেল স্টোরও ছিল, কিন্তু সেই মুহূর্তেই তার কাছে 80 লাখ টাকা ছিল না। তো তিনি নিজের মনে মনে ঠিক করেন, নিজের স্ত্রীর সাথে আলোচনা করে ঠিক করেন যে পুলিশকে জানাতে হবে। তিনি পুলিশ স্টেশনে যান। পুলিশ স্টেশনের বড় অফিসার, তার নাম ছিল শৈলেন্দ্র পাণ্ডে। তিনি কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে ব্যাপারটা শুনেছিলেন আর তিনি ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আমরা যে কোনোভাবেই আমাদের ফোর্স আপনার ছেলেকে কোনো ক্ষতি হতে দেবে না, তাকে নিশ্চয় সময় মতো খুঁজে বের করবে। আর এর পরেও যদি কিডন্যাপারদের কোনো ফোন এগুলো আসে, তো কিডন্যাপারদের কোনো খবর যদি আপনি জানতে পারেন তো প্লিজ ইমিডিয়েটলি আমাদেরকে আপনি কন্ট্যাক্ট করবেন, আমাদেরকে জানাবেন। পুলিশ চলে যায় কলেজে গিয়ে সমস্ত সিসিটিভিগুলো চেক করা হয়। যেদিন মানে 18ই জানুয়ারি সে হারিয়ে গেছিল, তো 18ই জানুয়ারি পুরো সিসিটিভিতে যখন চেক করা হয় তখন দেখা যায় যে সে বাইরে দাঁড়িয়ে একটা কারোর সাথে কথা বলছিল আর তার পাশেই দাঁড়িয়েছিল একটা লাল রঙের সুইফট কার। আরও একটা ব্যাপার পুলিশ যেটা লক্ষ্য করে সেটা কোথায় থেকে ফোন কলটা, মানে কিডন্যাপারদের ফোনটা কোথা থেকে আসছে, সেটা যখন লোকেশনটা ট্রেস করা হয় তখন দেখা যায় যে ওই ফোন নাম্বারটা দিল্লির নম্বর। তখন বোঝা যায় দিল্লি কিন্তু বেহরাইচ থেকে প্রায় 800 কিলোমিটার মতো দূরে ছিল। তার মানে পুলিশ এটাই বুঝেছিল যে হয়তো কিডন্যাপ করার পরে ডাক্তারবাবুর ছেলে, যার বয়স ছিল 21 বছর, নাম ছিল গৌরব হালদার, নিশ্চয় গৌরব হালদারকে কিডন্যাপ করে দিল্লিতেই রাখা হয়েছে। তবেই দিল্লি থেকে কিডন্যাপাররা ফোন করছে। যেদিন ঘটনাটা ঘটেছিল মানে 18ই জানুয়ারি 2021-এ কলেজের বাইরে থেকে তাকে কিডন্যাপ করা হয়। তো কারণ সে কলেজে এসছিল, কিছুক্ষণ পরে সে কলেজ থেকে কোথাও চলে গেছিল আর ফিরে আসেনি, সেই জন্যই পুলিশ ধরে নেয় যে তাকে কলেজের আশেপাশে কোথাও থেকে কিডন্যাপ করা হয়েছিল। তাকে কিন্তু সিসিটিভিতে কলেজের বাইরে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতেও দেখা গেছিল, কিন্তু সিসিটিভিটাতে ক্লিয়ার বোঝা যাচ্ছিল না যে সে কার সাথে কথা বলছে। এবার পুলিশ যমুনা হাইওয়ে, যেটা বেহরাইচ থেকে দিল্লি যায়, সেই
রোডের সমস্ত সিসিটিভিগুলো চেক করতে শুরু করে, কারণ পুলিশ বুঝেছিল যে কিডন্যাপাররা হয়তো দিল্লির বাসিন্দা, কারণ দিল্লি থেকেই তারা ফোন কলগুলো বারবার করেছে। 3বার যে কলটা এসছে সেটা কিন্তু দিল্লি থেকেই এসছে। পুলিশ কিন্তু নিজের মতো সিভিল ড্রেসে তদন্ত করছিল। 18 তারিখ কেটে যায়, 19 তারিখ কেটে যায়, 20 তারিখে আবার একটা ফোন কল আসে। এবার কিন্তু ফোন কল নয়, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, একটা ছোট্ট ভয়েস মেসেজ আসে মায়ের ফোনে কিডন্যাপারদের তরফ থেকে। মা যখন ভয়েস মেসেজটা শুনতে শুরু করে তখন দেখা যায় যে ছেলের একটা ভয়েস মেসেজ। সে বলেছে যে মা, তোমরা দেরি করো না, যদি আমাকে বাঁচাতে চাও খুব তাড়াতাড়ি তুমি আর বাবা টাকার ব্যবস্থা করো আর আমাকে এই কিডন্যাপারদের হাত থেকে ছাড়িয়ে নাও, আমি খুব ঝামেলায় আছি। ব্যাস এতটাই ছিল সেই ভয়েস মেসেজটা। মা তারপরে আরও কান্নাকাটি শুরু করে, নিখিল হালদারকে বলে যেখান থেকে পারো তুমি টাকার ব্যবস্থা করো, কিন্তু নিখিল হালদারের কাছে সত্যি সত্যি অত টাকা ছিল না। মায়ের কাছে ভয়েস মেসেজ আসার কথাটা পুলিশকে জানানো হয়। পুলিশ তখন বলে এবার যদি আপনার কাছে ফোন কল আসে তাহলে কিন্তু আপনি বলবেন যে টাকার ব্যবস্থা হয়ে গেছে। তো উনিও পুলিশদের কথা মতোই কাজ করেন। নেক্সট ডে মানে 21 জানুয়ারি তার কাছে একটা ফোন কল আসে, সেই আননোন নাম্বার থেকে। আর কিডন্যাপারদের কল, এটাও বোঝা যায় কিডন্যাপাররা বলছিল যে 22 জানুয়ারি 2004 আপনার কিন্তু লাস্ট ডেট, ওই দিনের মধ্যেই আপনাকে 80 লাখ টাকা জোগাড় করে আমাদেরকে দিতে হবে আর নিজের ছেলেকে সুরক্ষিত ফেরত নিতে হবে। আর যদি সেরকম ইচ্ছা না থাকে তাহলে আপনার টাকারও দেওয়ার দরকার নেই, আপনার ছেলে আর জীবনেও আপনার বাড়ি ফিরে আসবে না। তখন ডক্টর নিখিল বলেন যে প্লিজ আপনারা এরকম কিছু কাজ করবেন না, কারণ আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি, এবার বলুন টাকাটা কোথায় পৌঁছে দিতে হবে। তখন কিডন্যাপাররা বলে যে আপনি যেখানে আপনার ক্লিনিক সেখান থেকে কিছুটা দূরেই একটা অ্যাড্রেস বলা হয়, বলে সেখানে আমরা চলে আসব আর আপনি সেখানেই আমাদের একটা লোক আসবে আপনার কাছে, আপনি টাকাটা দিয়ে দেবেন, আপনি বাড়ি ফিরে দেখবেন আপনার ছেলে আপনার বাড়িতে আছে। তো এইভাবেই কথা হয়ে যায়। এদিকে পুলিশ কিন্তু সকাল সকাল পুরো যমুনা হাইওয়েতে নজর রাখছিল। ওই লাল রঙের সুইফট গাড়িটার ওপরেই কিন্তু পুলিশের একটু সন্দেহ ছিল, কারণ ওটাকে কলেজের সামনেও একবার দেখা গেছিল। আর ওই লাল গাড়িটাই আবার বেহরাইচ থেকে যে যমুনা হাইওয়ে, যেটা একমাত্র রাস্তা দিল্লি যাওয়ার, সেটাতে ওই সেম গাড়িটাকেই দেখা গেছিল বলেই পুলিশ সন্দেহ করছিল যে এই লাল গাড়িটাই হয়তো কিডন্যাপারদের। তো পুলিশ যেমন সন্দেহ করেছিল ব্যাপারটা কিন্তু একদম ঠিক হয়েছিল, কারণ সেই লাল সুইফট কার 22 তারিখে সকালবেলায় দিল্লি থেকে বের হয় নয়ডা হয়ে। পুলিশ কিন্তু সব সময় সেটার উপর নজর রাখছে। আর দিল্লি পুলিশ, নয়ডা পুলিশ বা বেহরাইচের পুলিশ, সব জায়গার পুলিশ কিন্তু সংযুক্তভাবে এই ব্যাপারটা দেখছিল। তো গাড়িটা সেখান থেকে বের হয় নয়ডা হয়ে, সেটা বেহরাইচ আসার জন্য যখন যমুনা হাইওয়েতে উঠেছিল, পুলিশ সেই গাড়িটাকে ঘিরে ফেলে। গাড়ির মধ্যে 3 জন ছিল, 3 জনকে পুলিশ নিজের কায়দায় যখন জিজ্ঞাসাবাদ করে তখন একটা অ্যাড্রেস বা একটা ফ্ল্যাটের অ্যাড্রেস পাওয়া যায়। সেই অ্যাড্রেসে তাদেরকে নিয়েই পুলিশ যায়। সেখানে গিয়ে সত্যি সত্যি গৌরবের হাত মুখ ইত্যাদি বাঁধা অবস্থায় গৌরব মেঝেতে পড়ে রয়েছে দেখা যায়। গৌরবকে পুলিশ উদ্ধার করে। আর সেখানে মানে যে ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে আরও 2 জন ছিল কিডন্যাপারদের মধ্যে। মানে এই পর্যন্ত মোট 5 জন কিডন্যাপার ধরা পড়েছিল। পুলিশ সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসে আর গৌরবের কাছে জিজ্ঞাসাবাদ করে। গৌরব তখন যেটা বলতে শুরু করে সেটা হচ্ছে 18 তারিখে গৌরবকে কিডন্যাপ করে কলেজ থেকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। তার ঠিক 3 দিন আগে হঠাৎ করে গৌরবের ফোনে একটা ফোন কল আসে। গৌরব যখন রিসিভ করে তো অপর প্রান্ত থেকে একটা খুব মিষ্টি গলার মেয়ের আওয়াজ আসে। আর সে বলে যে তুমি কে, কোথা থেকে বলছো। মেয়েটা বলে যে আমি একজন ডাক্তার, মুজফ্ফরনগরের একটা হসপিটালে আমি কাজ করি। আমি অন্য কাউকে ফোন করতে চাইছিলাম কিন্তু ভুল করে রং নম্বরে তোমার সাথে কানেক্ট হয়ে গেছে, তো তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে। তুমি কি করো, কিসে পড়ো, বাড়িতে কে কে রয়েছে, বাবা কি করে, তো সমস্ত কথাগুলো তার কাছে প্রীতি জানার চেষ্টা করে।
জানার চেষ্টা করার পরে নেক্সট ডে প্রীতি আবার ফোন করে, আবার কথা হয়, তারপরের দিন আবার কথা হয়, মানে 3 দিনে বেশ কয়েকবার দুজনের মধ্যে কথা হয়। আর তার গলার আওয়াজটা এতটাই মিষ্টি ছিল যে গৌরবের কিন্তু কথা বলতে খুব ভালো লাগছিল। গৌরবের বয়স ছিল 21 বছর, আগেই আমি বলেছি। ওর ভীষণ ভালো লাগছিল যে ওই মেয়েটার সাথে কথা বলতে। তো যখনই মেয়েটার ফোন আসছিল, গৌরব কিন্তু খুব খুশির সঙ্গে সেটা রিসিভ করে বেশ কিছুক্ষণ কথা বলছিল। এইভাবেই 3 দিন কেটে যায়। তো ঘটনার দিন মানে 18 তারিখে গৌরব নিজের কলেজে গেছে। গৌরব কলেজে গেছে, হঠাৎ করে তার মোবাইল আবার বেজে ওঠে। আর মোবাইলের যখন স্ক্রিনে দেখে সেই নম্বরটাই, মানে সেই মেয়েটার নম্বর ভেসে উঠেছে, তখন সে খুব খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যালো বলো, কী ব্যাপার। তখন সেই মেয়েটা বলে যে আমি তোমার সাথে 3 দিন কথা বলার পর এত ভালো লেগেছে আর তোমার সাথে দেখা করার এতটাই ইচ্ছা হয়েছে যে আমি এই মুহূর্তে তোমার কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছি। তো গৌরবের বিশ্বাস হয় না যে 3 দিনের কথাতে এমন কোনো রিলেশন নয়, তাহলে সে হঠাৎ আমার কাছে দেখা করতে এলো কেন। কিন্তু সে মেয়েটা বলে যে না, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, সেই জন্যই তোমার সাথে দেখা করতে এসেছি। তো তুমি এক্ষুনি কলেজ থেকে বাইরে বেরিয়ে এসো, আমার সাথে তোমার দেখা হবে। তো এই পর্যন্ত কিন্তু দুজন দুজনকে দেখেনি, শুধু কথা বলেছিল। আর একে অপরের সাথে মানে কে কি করে, কোথায় থাকে, সারাদিন কি কি করে, এই ধরনের কথাগুলো তাদের হয়েছিল। মোটামুটি একটা আন্দাজ করেছিল, কিন্তু কেউ কাউকে দেখেনি। তো গৌরব খুব ইন্টারেস্টেড যে কে এই মেয়েটা যে এত কথা বলছে, তার সাথে রোজ নিজে ফোন কল করছে। এই পর্যন্ত গৌরবের কিন্তু কোনো মহিলা বান্ধবী ছিল না। তো গৌরব ছুটে বাইরে বেরিয়ে আসে, তো দেখে কলেজের থেকে কিছুটা দূরে, গেটের থেকে কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা গাড়ি আছে তার পাশে। সে সেখানে যায়, মেয়েটার সাথে বেশ কিছুক্ষণ কথা বলছে। হঠাৎ করে আচমকাই গাড়ি থেকে দুজন বেরিয়ে আসে, তাকে একটা ইঞ্জেকশন লাগিয়ে দেয়। নেশা হওয়ার ইঞ্জেকশন ছিল হয়তো, সেটা গৌরব পরে বুঝতে পারে। ওই অতক্ষণ কি কি কথা হয়েছে সেটাই মনে আছে, তারপরে আর কোনো বিষয় গৌরবের মনে নেই। কারণ তারপরে যখন গৌরবের জ্ঞান ফেরে, তখন সে দেখে যে তার হাত মুখ ইত্যাদি বাঁধা অবস্থায় সে ওই ফ্ল্যাটটাতে রয়েছে। সে সেই জন্য তখন বুঝতে পারে যে ওই মেয়েটা তাকে কিডন্যাপ করে নিজের সঙ্গীদের সাথে নিয়ে এসছে, একটা হানি ট্র্যাপ, তাছাড়া আর কিছুই নয়। গৌরব বোঝে, কিন্তু একটু দেরিতে বোঝে। এই যে আরও 5 জন ধরা পড়েছিল, যাদের কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, আর বিশেষ করে গৌরবের বয়ান অনুসারে যে মেয়েটাকে, সেই মেয়েটাকে, যে মেয়েটা গৌরবের সাথে রোজ কথা বলছিল, সেই মেয়েটাকে যখন তাদের কাছে জিজ্ঞেস করা হয়, তখন তারা 5 জন যেটা জানায়, সেটা জানার পরে পুলিশ প্রশাসন বা ওই মেয়েটার আশেপাশের যে লোকজনরা সবাই কিন্তু অবাক হয়ে যায়। সে মেয়েটা ছিল একটা লেডি ডক্টর, তার নাম ছিল প্রীতি সিং। প্রীতি সিংয়ের সাথে যারা গাড়িতে এসছিল তারা হচ্ছে রিতেশ আর সতীশ, প্রীতি সিংয়ের 2 জন বন্ধু। তারা সবাই কিন্তু শিক্ষিত। আরও আর একটা ব্যাপার, প্রীতি সিং সেখানকারই একটা বেসরকারি বড় হসপিটালে কাজ করত। সে একজন লেডি ডক্টর ছিল, আগেই বলেছি। তার একজন সিনিয়র ডক্টর, যার নাম ছিল ডক্টর অভিষেক সিনহা, তিনি কিন্তু এই পুরো ব্যাপারটার মাস্টার মাইন্ড ছিলেন। তিনি নিজে ডক্টর হওয়া সত্ত্বেও তিনি নিজের যে আশেপাশের বন্ধুবান্ধবদের, বিশেষ করে তার যে জুনিয়র ডক্টর প্রীতি সিং, তারপরে বাকি 4-5 জন, তারাও কিন্তু সবাই মেডিকেল লাইনের লোক আর সবাই উচ্চশিক্ষিত। সবাইকে নিয়ে তারা একসাথে বসে প্ল্যানিং করেন যে এই ধরনের কিডন্যাপিং করা হয় যদি, তো একসাথেই খুব কম কষ্টে তারা 80-90 লাখ টাকা পেয়ে যাবে। আর এই রকম কিডন্যাপিং যদি বেশ কয়েকটা করা হয়, তাহলে কিন্তু টাকার কোনো অভাব থাকবে না। তো এই রকম প্ল্যান করেছিল, সেই জন্যই তারা এই ধরনের একটা কাজ করেছিল। কিন্তু তারা ধরা পড়ে যায়, আর গৌরবকে ছাড়িয়ে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। তো এই যে গল্পটা বা এই যে সত্যি ঘটনা, তাতে কিন্তু একটা মেসেজ আছে যে কোনো কম বয়সী ছেলে মেয়েদের জন্য। আমি আগেও অনেকগুলো এই ধরনের গল্প শুনিয়েছি, আজকেরটাও আমি একটাই বিশেষ উদ্দেশ্য, যে
ফোনে কথা বলে কখনো কাউকে বিশ্বাস করবেন না। আর ফোনে কথা হচ্ছে মানেই তার সাথে দেখা করতে যেতে হবে, একা দেখা করতে যেতে হবে, বা সে যে সত্যি সত্যি ভালো মানুষ, ফোনের মিষ্টি গলা মানেই তার চরিত্রটাও যে খুব মিষ্টি হবে এমন কিন্তু সবসময় হয় না। তো যখন নতুন কোথাও যেতে হবে, নতুন কোনো মানুষের সাথে না জেনে শুনে দেখা করার বা কাছে যাওয়ার একটা ব্যাপার আসছে, তখন কিন্তু সব সময় নিজের মনের মধ্যে সন্দেহটা রাখতেই হবে। মানুষটা ভালো হবে না এটাই ভেবে এগোতে হবে।